জন সিনা, রোমান রেন্স বা দ্য রক, এই নামগুলো শুনলেই চোখের সামনে কি বেশি ওঠে? ধুমধুমার অ্যাকশন, অবিশ্বাস্য শক্তি আর রিংয়ের ভিতরে চালানো তাণ্ডব, তাই না? It will be a night forever etched in history. Welcome, Era. Welcome to WrestleMania. টেলিভিশনের পর্দায় তাদের এই লড়াই দেখে আমরা সবাই মুগ্ধ হই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশালদেহী মানুষগুলো ঠিক কত টাকা আয় করেন? যদি আপনার ধারণা হয় যে তাদের সব আয় শুধু রিংয়ের ভেতরেই মারামারি করে আসে, তাহলে আপনি বেশ বড় একটা ভুল করছেন। সত্যিটা হলো, বিশেষ করে শীর্ষস্থানীয় তারকাদের আয়ের একটি বিশাল অংশ আসে রিংয়ের বাইরের জগৎ থেকে। আজ আমরা জানবো ঠিক কিভাবে রেসলাররা বেতন পায়, বরং আরও অনেক উপায়ে কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠেন, যা আপনাকে নিঃসন্দেহে অবাক করে দিবে। চলুন এমন একটা তথ্য দিয়ে শুরু করি যা আপনার ধারণাকে একেবারে নাড়িয়ে দিবে। ডাব্লিউডাব্লিউই এর অন্যতম সর্বোচ্চ বেতনভোগী রেসলার দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স। রিপোর্ট অনুযায়ী শুধু ডাব্লিউডাব্লিউই থেকে তার বার্ষিক আয়, বোনাস এবং অন্যান্য সুবিধা মিলে প্রায় $15 মিলিয়ন বা 125 কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে। ভাবুন একবার, এটা তো শুধু শুরু, এর সাথে আরও অনেক কিছুই যুক্ত হয়। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব তাদের আয়ের উৎসগুলো ঠিক কী কী এবং কিভাবে তারা সাধারণ একজন রেসলার থেকে একজন মাল্টি মিলিয়নিয়ার বিজনেস টাইকুনে পরিণত হন। রেসলারদের আয়ের সবচেয়ে পরিচিত উৎস হলো তাদের মূল বেতন, যা তারা ডাব্লিউডাব্লিউই এর মতো কোম্পানির সাথে চুক্তি করে পেয়ে থাকেন। তবে এই বেতন কিন্তু সবার জন্য সমান নয়। একজন রেসলার কতটা জনপ্রিয়, রিংয়ের ভিতরে তার পারফরমেন্স কেমন এবং কেমন দর্শকদের টানার ক্ষমতা কতখানি, তার উপর ভিত্তি করে বেতনের পরিমাণ ঠিক হয়। আগেই যেমনটা বলেছিলাম, রিপোর্ট অনুযায়ী রোমান রেন্স বর্তমানে ডাব্লিউডাব্লিউইর আয়ের তালিকায় শীর্ষে রয়েছেন, যার বার্ষিক আয় $15 মিলিয়ন পৌঁছাতে পারে। তার কাছাকাছি আছেন দ্য আমেরিকান নাইটমেয়ার, কোডি রোডস এবং কিংবদন্তি র্যান্ডি অর্টন, যাদের প্রত্যেকের আয় প্রায় বার্ষিক $10 মিলিয়ন বলে জানা যায়। এই তালিকায় আরও আছেন সেথ রলিন্স, যিনি প্রায় বছরে $9 মিলিয়ন এবং ড্রো ম্যাকেন্টায়ার, যিনি প্রায় $8 মিলিয়ন আয় করে থাকেন বলে রিপোর্ট রয়েছে। এই বেতনটা হলো তাদের এক ধরনের গ্যারান্টি যুক্ত হয়। এর মানে কোনো কারণে যদি তারা ম্যাচ খেলতে নাও পারেন বা ইনজুরিতে থাকেন, তারা এই টাকাটা পেতে পারেন। এটা তাদের এক ধরনের আর্থিক সুরক্ষার প্রথম স্তর, কিন্তু আসল খেলাটা তো শুরু হয় এরপর থেকে। মূল বেতনের পর রেসলারদের আয়ের দ্বিতীয় বড় উৎস হলো তার পার অ্যাপিয়ারেন্স ফি এবং প্রিমিয়াম লাইভ ইভেন্ট বা পিএলএ বোনাস। সোজা কথায়, প্রতিটি বড় ম্যাচ বা ইভেন্টে অংশ নেওয়ার জন্য তারা বেতনের বাইরেও অতিরিক্ত টাকা পান। ব্যাপারটা অনেকটা সিনেমার অভিনেতাদের মতো, যার প্রতিটা ছবির জন্য আলাদা পারিশ্রমিক নেন। সাধারণত একজন শীর্ষস্থানীয় রেসলারদের প্রতিটি বড় ইভেন্টে অংশ নেওয়ার জন্য $50,000 থেকে $70,000 পর্যন্ত পেতে পারেন। ব্রক লেসনারদের মতো কিংবদন্তি রেসলাররা যখন চুক্তিতে ছিলেন, তখন তারা বিশেষ কিছু বড় ইভেন্টের জন্য প্রায় $5 লাখ পর্যন্ত আয় করেছেন বলে শোনা যায়। তবে সবচেয়ে বড় বোনাসটা আসে রেসলমেনিয়া থেকে, রয়্যাল রাম্বল বা সৌদি আরবের মতো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো থেকে। এই ইভেন্টগুলো থেকে ডাব্লিউডাব্লিউই মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে এবং সেই লাইভের একটা অংশ বোনাস হিসাবে রেসলারদের দেওয়া হয়। বিশেষ করে যারা মেইন ইভেন্টে থাকেন, তাদের বোনাসের পরিমাণ আকাশসহ হতে পারে। শোনা যায় রেসলমেনিয়া মেইন ইভেন্টে অংশ নিলে একজন টপ রেসলারদের বোনাস $1 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এই বোনাসগুলো তাদের সাধারণ ধনী থেকে অতি ধনী বানিয়ে তোলে। রেসলিং দুনিয়ার মার্চেন্ডাইজ একটি বিশাল ব্যবসা। টি শার্ট, ক্যাপ আর অ্যাকশন ফিগার, পোস্টার এবং সবকিছু রেসলারদের জন্য একটা বড় একটা আয়ের উৎস। যখন আপনি আপনার প্রিয় রেসলারের একটি টি শার্ট কেনেন, আপনি আসলে তার আয়ের সরাসরি সাহায্য করেন। কিভাবে? খুব সহজ। প্রত্যেক রেসলার তার নামে বিক্রি হওয়া মার্চেন্ডাইজ লাভের একটা নির্দিষ্ট অংশ রয়্যালিটি হিসাবে পান। যার মার্চেন্ডাইজ যত বেশি বিক্রি হবে, তার আয়ও তত বাড়বে। একটা সময় ছিল যখন জন সিনার নেভার গিভ আপ বা স্টিভ অস্টিনের অস্টিন 3.16 টি শার্টটি ইতিহাস তৈরি করেছিল এবং তাদের মালিকদের জন্য কোটি কোটি ডলার এনে দিয়েছিল। আজকের দিনেও রোমান রেন্সের উইথ দ্য ওয়ান্স বা কোডি রোডসের আমেরিকান নাইটমেয়ার লোগো দেওয়া টি শার্টগুলো তুমুল জনপ্রিয়। আর এটা শুধু টাকা কামানোর রাস্তায় নয়, এটা রেসলারদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করে এবং ভক্তদের সাথে তাদের একটা গভীর সুসম্পর্ক গড়ে তোলে। আপনার প্রিয় রেসলারের পোশাক পরে যখন আপনি খেলা দেখেন, তখন আপনি তার দলের একজন হয়ে ওঠেন। আর এই আবেগকে পুঁজি করে ডাব্লিউডাব্লিউই এবং রেসলাররা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে।
রিংয়ের বাইরে আয়ের সবচেয়ে আকর্ষণীয় জগৎ হলো হলিউড এবং মিডিয়া। অনেক রেসলারই তাদের জনপ্রিয়তা এবং কারিশমাকে কাজে লাগিয়ে সিনেমার জগতে পা রেখেছেন এবং অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ড্রয়েন বা রক জনসন। ডাব্লিউডাব্লিউইর দ্য মোস্ট ইলেকট্রিফাইং ম্যান স্পোর্টস এন্টারটেনমেন্ট থেকে তিনি আজ হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজ থেকে শুরু করে জুমানজির মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে তিনি নিজেকে একজন গ্লোবাল সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠাতা করেছেন। দ্য রকের দেখানো পথে হেঁটেছেন আরও অনেকেই। জন সিনার কথাই ধরুন, জিনিয়াস, পিসমেকার এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের মতো বড় বড় প্রজেক্টের অংশ, এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় $80 মিলিয়ন। ডেভ বাউস্টিটা গার্ডিয়ান অফ দ্য গ্যালারির ডার্ক চরিত্র অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। এই সিনেমাগুলো থেকে তারা শুধু কোটি কোটি ডলার পারিশ্রমিক পান না, সাথে সাথে তারা তাদের ব্র্যান্ড ভ্যালু এমন এক উচ্চতায় পৌঁছে যায় যা শুধু রেসলিংয়ে অর্জন করা প্রায় অসম্ভব। এছাড়া টিভি থেকে বিজ্ঞাপন এবং ভিডিও গেমের ভয়েস ওভার দিয়েও তারা প্রচুর অর্থ উপার্জন করেন। ভাবছেন এখানেই শেষ? একদমই না। আজকের দিনে সফল রেসলাররা শুধু খেলোয়াড়ই নন, তারা এক একজন বিচক্ষণ উদ্যোক্তা। রিংয়ের সিনেমায় জগৎ থেকে পাওয়া খ্যাতি আর টাকাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন, যা তাদের একটা স্থায়ী আয়ের রাস্তা তৈরি করে দেয়। এক্ষেত্রে সবার আগে নাম আসে ড্রয়েন বা রক জনসনের। তার নিজের প্রোডাকশন হাউস 7 বাক্স প্রোডাকশন, টিরেমানা টাকিলা নামের মদের ব্র্যান্ড এবং জ এনার্জি ড্রিঙ্কসের মতো ব্যবসা থেকে শুরু করে আয় এখন রেসলিং বা সিনেমার আয়কেও ছাড়িয়ে গেছে। অন্যান্য রেসলাররাও কিন্তু পিছিয়ে নেই। সেট রলিন্সের নিজস্ব কফি শপ আছে, দ্য আন্ডারটেকার রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন, আর জন সিনার মতো বড় তারকারা বিভিন্ন বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে। তারা সোশ্যাল মিডিয়ায় এক একজন বড় বড় ইনফ্লুয়েন্সার, যেখানে একটা মাত্র পোস্টের জন্য তারা মোটা অঙ্কের টাকা চার্জ করেন। সবকিছু মিলে তারা তাদের আয়ের জগৎটাকে এতটাই বড় করছেন যে রেসলিং ক্যারিয়ার শেষ হয়ে গেলেও তাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় না। এতক্ষণ তো আমরা ডাব্লিউডাব্লিউই এর মতো বড় বড় কোম্পানি তারকাদের কথা বললাম, কিন্তু রেসলিং দুনিয়ার একটা বড় অংশ হলো ইন্ডিপেন্ডেন্ট সার্কিট, যেখানে রেসলাররা কোনো বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ নন। তাদের আয়ের ছবিটা কিন্তু একদমই আলাদা। ইন্ডিপেন্ডেন্ট রেসলাররা সাধারণত প্রতি ম্যাচের জন্য হাতে গোনা কিছু টাকা পান। তারা বিভিন্ন ছোট ছোট শো বা মেলায় পারফর্ম করেন, নিজেদের মার্চেন্ডাইজ নিজেরাই বিক্রি করেন, আর অনেক সময় রেসলিং এর পাশাপাশি অন্য কোনো কাজও করতে বাধ্য হন। তাদের আয় অনেক কম এবং অনিশ্চিত। এই কঠিন বাস্তবতা আমাদের মনে করে দেয় যে শুধুমাত্র শীর্ষস্থানীয় রেসলাররাই কোটি কোটি টাকা আয় করতে পারেন, যা তাদের কঠোর পরিশ্রম, প্রতিভা এবং সঠিক ব্যবসায়িক বুদ্ধিরই ফল। তাহলে এখন আপনারা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছেন, রেসলাররা কোটিপতি হওয়ার পিছনে যে শুধু রিংয়ের ভেতরে অ্যাকশন নয়, বরং একটি সুপরিকল্পিত আর্থিক কাঠামো কাজ করে। তাদের আয়ের উৎসগুলো হলো আকর্ষণীয় মূল বেতন, প্রতিটি ম্যাচের জন্য পারফরমেন্স ফি, বড় ইভেন্টে বোনাস, মার্চেন্ডাইজ বিক্রি, হলিউড সিনেমা ও বিজ্ঞাপন, এবং সর্বশেষ ব্যক্তিগত ব্যবসা ও ব্র্যান্ড ডিল। রিংটা হয়তো তাদের তারকা বানায়, কিন্তু আসল সম্পদ তারা অর্জন করে রিংয়ের বাইরে, নিজেদের ব্র্যান্ড ভ্যালু ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে। তো আপনার কাছে কোন রেসলারের আয়ের উৎস সবচেয়ে অবাক করার মতো মনে হলো, আর আপনার মতে কোন রেসলারের ব্যবসায়িক বুদ্ধি সবচেয়ে সেরা, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করুন। খুব তাড়াতাড়ি দেখাবে অন্য কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।